পারে একবার দেখেন নিবন্ধনের ক্ষেত্রে আপনারা মজার বিষয় হচ্ছে যে আমাদের পঞ্চগড় জেলায় 5টি উপজেলার মধ্যে দেবীগঞ্জ জন্ম এবং মৃত্যু দুইটাই নিবন্ধনের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে ছিল। যেহেতু ইউনো সাহেব ছিলেন না, এলাকায় অনেক দায়িত্ব ছিলেন, দিতে পারেন নাই। আমাদের এই ডিসেম্বর মাস যাওয়ার পরে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগায় আমাদের দেবীগঞ্জ, মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সবার আগে দেবীগঞ্জ। এবং সারা দেশের মধ্যে মৃত্যু নিবন্ধনে ডিসেম্বর শেষে যেখানে আমরা নভেম্বর পর্যন্ত মানে 55-60 ছিলাম মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বলছি, ডিসেম্বর শেষে জানুয়ারি 2 তারিখে মৃত্যু নিবন্ধন সারা দেশের মধ্যে আমার ফার্স্ট হয়ে গেছে। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। এটা আপনাদের পঞ্চগড়বাসী অ্যাচিভমেন্ট। আমাদের যারা জনপ্রতিনিধি যারা আছে, আমাদের সম্মানিত ইউনিয়ন চেয়ারম্যান সাহেবরা, তারা যে কি পরিমাণ অ্যাক্টিভ কাজ করতে পারে এবং করার সুযোগ তাদের দেওয়া যায়, তাদেরকে যদি সেভাবে লিডারশিপ দেওয়া যায়, তাদেরকে যদি সেভাবে সুযোগ দেওয়া যায়, তারা কিন্তু কাজ করতে পারে। এটা আমার মনে হয়েছে, তারা করে দেখিয়েছেন। লোকবল সীমিত সম্পদ রিসোর্স নিয়েও আমরা কাজ করতে পারি যদি আপনারা আমাদের কাজ করার সুযোগ করে দেন। এটা আপনারা প্রমাণ করেছেন, এই জন্য আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আরেকটি ইস্যু নিয়ে আমরা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমাদের মাদক। এটা খুব মারাত্মকভাবে ছড়িয়ে গেছে। আমি আশা করি যেটা করেছি, আমাদের মাদক নিয়ে আমি একটা অ্যাটেনশন দিয়েছি। অনেকগুলো সভা সমাবেশ করা হয়েছে, শহরে করা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে করা হয়েছে, স্কুল পর্যায়ে করা হয়েছে। আমি ফিজিক্যালি আমার শত ব্যস্ত থাকার পরেও আমি ফিজিক্যালি সেখানে গিয়েছি, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং এটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করেছি। এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, বিশেষ শহরে যে পাড়াগুলোতে যে জায়গাগুলোতে আপনার মাদকের স্পট বলা হয়, হটস্পট, সে সমস্ত জায়গায় আমরা আপনার কমিটি গঠন করে দিয়েছি। তো এগুলো করার কারণে ব্যাপক প্রচার করার কারণে আমরা মাদক নিয়ে সমাবেশ করেছি, র্যালি করেছি, মানববন্ধন করানো হয়েছে। এরপরে মাদক বিরোধী আমরা ম্যারাথন করেছি, প্রীতি ফুটবল ম্যাচ করেছি, তারপরে সামনে সাইকেল রেস হবে। সবকিছু উদ্দেশ্য হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, মাদকের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করা। তো আমার কাছে যে রিপোর্ট আসছে, ওই এলাকার আমাদের শহরে যে 2টি স্পট আছে, একটা হচ্ছে রামের ডাঙ্গা আর একটা হচ্ছে রাজনগর। এই 2 এলাকা সবচেয়ে বেশি মাদকের প্রকোপ ছিল। ওনারা এখন বলছেন, স্যার আমাদের গত 2 মাসের যে রেজাল্ট, সেটি হচ্ছে মানে মোর দেন 90% মাদক আনাগোনা, এটার যে বিস্তার ছিল এটা কমে গেছে। এখন 10% আছে। অর্থাৎ মানুষকে সংঘবদ্ধ করতে পারলে, উদ্বুদ্ধ করতে পারলে, তাকে সামাজিক আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করতে পারলে যে কোনো কাজে সহজে করা যায়, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে সব সমস্যার সমাধান করা যায়। সামাজিক যে সমস্যাগুলো আছে আমাদের সমাজে, যে বাল্যবিবাহ, যৌতুক, মাদক বা চাঁদাবাজি, যেগুলি বলি না কেন, এগুলো আসলে শুধুমাত্র আইন প্রয়োগ করে জেল জরিমানা দিয়ে আসলে এগুলো বন্ধ করা সম্ভব না। তো আমি এর আগেও দেখেছি যে আমি প্রচুর জরিমানা করেছি, জেল দিয়েছি, যাতে কাজ হয় না। যখন আমি সামাজিক আমি যখন ইউনো ছিলাম, এটি ছিলাম, তখন এভাবে কাজ করেছি আমি, যে সমাজের সাধারণ মানুষকে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে যদি আগায় নিয়ে আসা যায় এই সমস্ত সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে, তাহলে কেবলমাত্র এগুলো দূর করা সম্ভব। শুধুমাত্র পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে সব অপরাধ আপনার দূর করা সম্ভব না। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে যে নিশ্চয়ই দেবীগঞ্জ মাদকটা তো আছে বোধ নাকি? নাই? আছে? আছে। এখানে কি বাল্যবিবাহ হয়? এখানে হয় বিশ্রী অবস্থা। তাহলে এখানেও কিন্তু কাজ করতে হবে। ইউনুস সাহেব আছেন, উনি নেতৃত্ব দেবেন, আপনারা তাকে সহযোগিতা করবেন। এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হতে হবে, শুধু জেল জরিমানা করলে হবে। এখানে একটা সমস্যা আছে, প্রায় আমার কাছে ফোন আসে অবৈধভাবে বালি উত্তোলন। দেখুন, যেহেতু ইউনুস সাহেব বললো, এখন বুঝতে পারলাম যেখান থেকে এত অভিযোগ কেন আসে, যে স্যার বালি তুলতেছে সেখান থেকে। এখানকার বালি হলো খুবই ভালো মানের, তাই না? গুড কোয়ালিটি। তো এই কারণে হয়তো এখান থেকে বালি অবৈধ উপায়ে উত্তোলন করার চেষ্টা করা হয়। তো বালি তো আমরা তো লিজ দেই, আমাদের তো বালি মহল আছে, বালু মহল আছে, সেখান থেকে তুলতে হবে। অন্য জায়গা থেকে বালু তুলতে গেলে যেটা হয় যে নদীর পাড় ভেঙে যায়, পার্শ্ববর্তী যার জমি জমা আছে তার জমি তো নদীতে বিলীন হয়ে যাবে। তারপরে তো ভারী যে ট্রাক্টর দিয়ে বালিগুলো বহন করা হয় গ্রামের রাস্তা,
তো যে রাস্তায় ওইভাবে বহন করার কথা না, যে রাস্তাতে, সেখান থেকে অবৈধভাবে চড়া পথে তারা ওই রাস্তায় বড় গাড়ি নিয়ে গেলে পরে রাস্তাটা ভেঙে যায়। এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সচেতন হতে হবে। আমি ধন্যবাদ জানাই যে আপনাদের দেবীগঞ্জের মানুষ অনেক সচেতন, তারা আমাকে বিভিন্ন বিষয়ে ফোন করে, যেখানে এই ধরনের খারাপ কাজ বা অপরাধ সংঘটিত হচ্ছে তাৎক্ষণিকভাবে আমাকে জানায়, আমি তাৎক্ষণিকভাবে আমাদের ইউনোকে জানাই এবং তারা অ্যাকশন নিচ্ছেন। এছাড়া আমরা আরো কিছু কাজ করছি, সেটি হচ্ছে যে আমাদের, আপনারা দেখবেন যদি পঞ্চগড় শহরে যান, অবৈধ স্থাপনা, রাস্তার দুই পাশে অনেক অবৈধ স্থাপনা ছিল, এগুলো আমরা কিন্তু উচ্ছেদ করেছি, রাস্তাটা অনেক প্রশস্ত হয়েছে। এটা আমাদের একটা এক ধরনের সামাজিক প্রবণতা, সামাজিক অপরাধ আমি মনে করি, যে আমাদের সরকারি সম্পদ হরণ করার বা ভোগ করার বা এটাকে নিজের দখলে আনার, বেশি শক্তি ব্যবহার করে হোক কিংবা যেভাবে হোক, এটি আমাদের মানুষের, কিছু কিছু মানুষের প্রবণতা আছে। এটি আমাদের সবাই মিলে একটু প্রতিবাদ করতে হবে। শুধুমাত্র উপজেলার ওসি ইউনোর পক্ষে সম্ভব না। আমি যেহেতু ইউনো ছিলাম, আমি দেখেছি যে রাস্তার একেবারে চৌরাস্তার মধ্যে, চৌরাস্তার দোকান ঘর, মানে খুবই সারপ্রাইজিং যে চারদিকে চারটা রাস্তা থেকে মাঝখানে একটা ঘর হয়, দোকান করা হয় কিভাবে। আমি গাড়ি দাঁড় করে লোকজন ডাকলাম যে ভাই এই দোকানটা কার? বলে স্যার এটা তো অমুকের। অমুক কি দোকানটা কেন করতে দিচ্ছে আপনারা? পয়সা তো স্যার ওই দলের এই পদে আসছে, তার বিরুদ্ধে কে কথা বলবে? বলে তো আমাদেরকে ধরে মারবে। তাহলে রাস্তাটা তো জনগণের, সরকারি জায়গায়, তা আপনার জায়গায় আপনারা কেন করতে দিচ্ছেন? আপনার পৈতৃক জায়গায়, আপনার ব্যক্তিগত জায়গায় কি দোকান করতে দেবেন কাউকে? নিশ্চয়ই দেবেন না। তাহলে আপনার এটা তো আপনারই জায়গা, আপনার কেন করতেছে? আপনার দোকানটা খুলেন, এটা ফেলে দেন, আমি দাঁড়িয়ে আসছি। এভাবে দাঁড়িয়ে থেকে প্রচুর আমি কিন্তু উচ্ছেদ করেছি, ইভিকশন করেছি, জনগণকে সংঘবদ্ধ করে, জনগণ সম্পৃক্ত করে। আমি যেখানে যাই একটু পাওয়ার পয়েন্টে দেখাই, মানে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেখাই এগুলো, যে আসলে যে করা যায়। সবকিছু ছবি আছে আমার কাছে, এখানে অ্যারেঞ্জমেন্ট নাই, আমি দেখাতে পারছি না। তো আপনাদেরকে আগে আসতে হবে, আপনার আগে আসতে প্রশাসনের জন্য, ইউনোসের জন্য সুবিধা হয়। এই যে মানে অনৈতিক অবৈধ যে কাজগুলো আছে, রাস্তাঘাটের রাস্তা, যে রাস্তা আপনাদের জন্য, সেই রাস্তার উপরে মানুষ দখল করবে। একটা জায়গায় গেলাম নীলফামারীতে, একটা কমিউনিটি ক্লিনিক আছে, চারদিকে মাঠ মাঠ আছে, রাস্তা ছিল। তো তিন দিকে দেখলাম যে দোকান ঘর দিয়ে ভরে ফেলছে, আরেকটা দিক ফাঁকা আছে, এই সাইড দিয়ে ক্লিনিকে যাওয়া যায়। আমি যেদিন গেছি সেদিন দেখি সেখানে একটা ঘর করতেছে, অলরেডি পিলারের উপরে টিন টিন লাগাচ্ছে উপরে। তো আমি গাড়ি নিয়ে দাঁড়াইছি, তো ঢুকবো, যে গাড়ি ঢুকে রাস্তা খুঁজতে পারছি না। তো লোকের বলছে গাড়ি ঢোকার রাস্তা আর নাই স্যার, ছেলেটা এটা এটা আজকে ঘর হয়ে যাচ্ছে, আর ঢোকার রাস্তা নেই, হেঁটে যেতে হবে। তাহলে ঘরটা কে করতেছে? বলে যে এটা স্যার ইউনিয়নের অমুক দলের অমুক। ঠিক আছে, তাহলে যে অমুক দলের অমুক, তো এই ক্লিনিক তো আপনাদের, এটা এই ক্লিনিকে তো আর আমি চিকিৎসা নিতে আসবো না, আপনারাই চিকিৎসা নিতে আসবেন। আপনাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে, ছেলে মেয়ে অসুস্থ হলে আপনারা তো চিকিৎসা নিতে আসবেন, অ্যাম্বুলেন্স নিয়ে আসার প্রয়োজন হতে পারে, তো যাবেন কিভাবে আপনারা? বলছে কি আর করার, এখানে দাঁড় করায় হাঁটি হেঁটে যেতে হবে। এটা কোনো কথা হলো? আপনাদের জায়গায় আপনারা এটা করতে দিচ্ছেন, এটা ভাঙেন। আমি দাঁড়িয়ে আসছি, এর মধ্যে কিন্তু আমি কথা বলতেছি, এর মধ্যে মোটামুটি 150 মানুষ জড়ো হয়েছে, আমার কথা শুনতেছে। তারপরে মানুষজনকে বললাম এই জায়গাটা আপনাদের, সরকারের জায়গা, আপনাদের জায়গা, জনগণের জায়গা, জনগণের সুবিধার জন্য এখানে তৈরি করা হয়েছে, এই জায়গায় আপনি কেন করতে দেবেন? আপনারা এটা ভাঙেন, আমি দাঁড়িয়ে আসছি। 200 জন মানুষ আমার সামনে এটা ভেঙে ফেলছে, শেষ। তার মানে হচ্ছে জনগণের শক্তির উপর আসলে কোনো শক্তি নেই, শুধু ফোর্স প্রয়োগ করে, মোবাইল কোড করে, পুলিশ দিয়ে এটা সবকিছু করা যায়। এক্ষেত্রে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। আপনারা যারা এখানে অনেক, সবাই মোটামুটি এখানে যারা আছেন সবাই তো আপনারা হাইলি এডুকেটেড, ভালো পজিশনে আছেন, সমাজের সবচেয়ে মেধাবী নেতৃত্বশীল লোকজন আপনার এখানে আছে। তো এই সমাজটাকে, দেশটাকে তৈরি করার দায়িত্ব আমাদের সবার। আপনারা শুধু 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 যদি মানে প্রশাসন তাকিয়ে থাকেন প্রশাসন সবকিছু করে দিবে, এটা সম্ভব কখনোই হবে না। দেশের পরিবর্তন তাহলে কখনোই সম্ভব হবে না, এটা আপনাদের আগে আসতে হবে। আমি খুব সারপ্রাইজ হই যে দেখেন আমাদের জেলা পরিষদ আছে একটা, জেলা পরিষদের দুইটা মার্কেট আছে, একটা হলো সদর একটা আছে, আর একটা আছে হলো আপনাদের এই বদায় আছে বোধহয়, জেলা পরিষদের মার্কেট। এই দোকানগুলো আমার শহরে যেটা, দুই জায়গায় 107 মাসের দোকান ভাড়া বাকি। কত বছর? 107, হ্যাঁ, 9 বছর। তো 9 বছর দেখেন জেলা পরিষদের যিনি প্রধান ছিলেন, তিনি তো জনপ্রতিনিধি ছিলেন, তাই না? যিনি ছিলেন বা যারা ছিলেন নিশ্চয়ই তারা জনপ্রতিনিধি ছিলেন। তারপরে এখানে একটা ডায়াবেটিক হসপিটাল আছে না পঞ্চগড়ে, তো এটা পট পরিবর্তনের পরে এটা তো কমিটির লোকজন পালা গেছে সব, তো লোকজন ধরে আমাকে সভাপতি বানাই দিচ্ছে এই ডায়াবেটিক হসপিটাল। ওইটার সামনে দেখবে 18টা দোকান আছে, খোঁজ নিয়ে দেখলাম 18টা দোকান, প্রত্যেকে 81 মাসের
ভাড়া বাকি। 81 মাসের কত বছর? 7 বছর। 7 বছর ধরে 1 টাকা ভাড়া দেয় না। কি মজা! এখানে এই সমস্ত জায়গাতে আমাদের জনপ্রতিনিধি ছিলেন, দায়িত্বশীল লোকজন ছিলেন। তারা এগুলোর দিকে কেন তাকান না? আমি জেলা পরিষদে দেখেন মাত্র 15 দিনে ভাড়া কিন্তু বেশি না, একটা দোকানের ভাড়া হলো 680 টাকা। যিনি ভাড়া নিয়েছেন তিনি আবার 5,000 টাকা আরেকজনকে ভাড়া দিচ্ছেন। যিনি 680 টাকা বরাদ্দ পেয়েছেন তিনি আবার 7,000 টাকায় 5,000 টাকা আরেকজনকে ভাড়া দিচ্ছেন। উনি বাসায় বসে বসে আবার 600 টাকা খাচ্ছেন। খান, ভালো কথা। আপনি 600 বা 700 টাকা ভাড়া দিচ্ছেন, নিয়ে আপনি 7,000 টাকা ভাড়া দিচ্ছেন। 1,000 টাকা এখান থেকে সরকারকে দেন, এটাও দিচ্ছে না। উনি বাসায় বসে পুরোটা খাবে, 7,000 টাকা খাচ্ছে। ঠিক আছে, কি অবস্থা! আমি গত 15 দিনে 18 লক্ষ টাকা আদায় করছি। আমি বলছি যে গত 15 দিন, 15 দিন 20 দিন আগে বলেছিলাম যে আগামী যদি 15 দিনের মধ্যে টাকা না দেয় সবগুলো তালা মারা দেবো। ঠিক আছে, সবগুলো তালা লাগিয়ে দেবো। তো কালকে সর্বশেষ যে রিপোর্ট পাইলাম আর মাত্র 72,000 টাকা বাকি আছে, 18 লক্ষ টাকা শুধু শহরে উঠছে। আর দেবীগঞ্জে 9 লক্ষ কত জন বাকি ছিল, 9 লক্ষ পুরোটাই, 9.5 লক্ষ টাকা পুরোটাই 15 দিনের মধ্যে উঠে গেছে। তার মানে হচ্ছে আমরা যদি চাই আসলে অনেক কিছু করতে পারি, শুধু সদিচ্ছার অভাব। ঠিক আছে, শুধু সদিচ্ছার অভাব। দেখো আমাদের দেশটা অনেক সুন্দর, আমি সবসময় নিজের কথা বলি, আমি তো আল্লাহর মতো অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমার পড়াশোনা করেছি বিদেশে। আমাদের দেশটা এত সুন্দর সব দিক থেকে, এত গড গিফটেড, এত ন্যাচারাল রিসোর্স আছে। আমাদের মানুষগুলো সম্পদ। আমি তো জাপানে পড়াশোনা করেছি, মেইজি ইউনিভার্সিটির টিচার জিজ্ঞাসা করে, আচ্ছা মেইজি ইউনিভার্সিটি প্রত্যেক বছর তোমাদের সিভিল সার্ভেন্টরা পড়াশোনা করার জন্য আসে, এবং আমরা দেখেছি প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় বাংলাদেশিরা হয়, কিন্তু 15-20টা দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে। তো তার মানে হচ্ছে তোমরা তো অনেক মেধাবী, ব্রিলিয়ান্ট, তাই না? আবার আমার যে রিসার্চ সুপারভাইজার ছিল সে আবার জিজ্ঞাসা করে আমাকে, তো তার বাসায় একদিন দাওয়াত খেতে গেছি, তো ছোট্ট একটা রুম, একটাই রুম তার। তাহলে তোমার রুমে তো ছোট কেন? তুমি ইউনিভার্সিটির প্রফেসর, অনেক টাকা ইনকাম করো, তোমার বাসা গেট থেকে বড়? তাহলে যে মিনিমাম 4 টাইমস, আমি যে বাসা ছেড়ে আসছি এখানে, আমি পিএইচডিতে ছিলাম, মানে আমার 3 রুমের একটা বড় বাসা ছিল। এবার তোমরা গরিব দেশ থেকে আসছো, তোমাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাই, তুমি আমার থেকে 3 গুণ বাসায় থাকো, এত জায়গা নষ্ট করার কেন চাবে তুমি? ঠিক আছে, তোমার এত মেধাবী, তোমাদের এত সম্পদ আছে, তোমাদের উন্নতি হচ্ছে না কেন? দেখেন জাপানে যদি একটা আপনি আলু কিনতে যান, পিস হিসেবে কিনে খেতে হয়। অনেক জায়গায় আমি দেখিয়েছি, কেউ কেউ দেখে হয়তো দেখে থাকতে পারে যে এক পিস আলুর দাম 15 টাকা 20 টাকা। আপনার গাজর কিনতে যান পিস হিসেবে পেঁয়াজ, এক পিস পেঁয়াজের দাম দেখুন 30-40 টাকা। 4টা টমেটো একটু বড় সাইজের 395 ইয়েন, 400 টাকা। মানে একটা টমেটো দাম 80-90 টাকা। আর পিস হিসেবে কিনে খেতে হয় আপনাকে প্রত্যেকটা জিনিস পিস। কেন? কারণ হচ্ছে জাপান বা কোরিয়া যারা গেছেন দেখে আপনারা হয়তো দেখেছেন যে মোর দেন 87% এরিয়া হিলি, হিলি রিজন, পাহাড়ি এলাকা, এখানে কিছু করা যায় না, চাষবাস করা যায় না, আবাদ করা যায় না। মাত্র এই 12-13% জায়গা তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, চাষবাস করে, অথবা অফিস আদালত বাড়িঘর সবকিছু 13% জায়গার মধ্যে, বাকি সবই পাহাড়। এত ছোট জায়গা নিয়ে তাদের কোনো, না আছে ভালো ফার্টাইল ল্যান্ড, না আছে কোনো মিনারেল রিসোর্স, তারপরেও তারা বিশ্বের প্রথম 5টি ইকোনমিক পাওয়ার একটা। কিভাবে তা সম্ভব হচ্ছে তাদের? জাপান কিভাবে হলো, কোরিয়া কিভাবে হলো? কোরিয়ার ইতিহাস আপনারা যারা পড়েছেন, 62 দশকের ইতিহাস কোরিয়া কি ছিল? আমাদের থেকে খারাপ অবস্থা ছিল। যারা সোলে গেছেন, কোরিয়ার রাজধানী সোলে, ওদের একটা মিউজিয়াম আছে। ওই মিউজিয়ামের মধ্যে 62-63 সালে তাদের সামাজিক অবস্থা কেমন ছিল, মানুষ কি পরিধান করত, কিসে করে খেত, কি খাইতো, এসব দামি করা আছে। আমাদের থেকে খারাপ অবস্থা। আমাদের মনে হয় 71 এত খারাপ অবস্থা আমাদের ছিল না, যেটা ওদের 62-63 সালে তাদের যে সামাজিক অবস্থা ছিল, তাদের ইকোনমিক অবস্থা ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এখন বিশ্বের অন্যতম পাওয়ারফুল রাষ্ট্র। এখানে কোরিয়ার মাথা পিছু $52,000, জাপানের 48,000 US ডলার। ভিয়েতনামের কথা আমি প্রায়ই বলি যে ভিয়েতনাম একটা দেশ যারা 30 বছর আমেরিকার সাথে যুদ্ধ করেছে। 30 বছর একটা দেশের সাথে যুদ্ধ করা মানে কি? তার আমেরিকার মতো শক্তি তাদেরকে শেষ করে ফেলছে একেবারে। এবং তাদের স্বাধীনতা লাভ করেছে আমাদের 4 বছর পরে, 1975-এ।
আপনাদের ডেটটা হচ্ছে 15 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, 15 তারিখ পর্যন্ত চাপাতা আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে দেখেন ভিয়েতনাম 30 বছর আমেরিকার মতো একটা দেশের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করার পরে তারা 1975-এ স্বাধীনতা লাভ করেছে। আর আমরা যুদ্ধ করেছি 9 মাস, তো পাকিস্তান এবং শত্রুর সাথে। বোঝা যায় তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। তারপরে তারা ঘুরে দাঁড়িয়ে ভিয়েতনামের মাথা পিছু আয় এখন $12,000, যেখানে আমাদের মাত্র এখন 2800 বা $2500। আমাদের 4 টাইমস বেশি তাদের এখন। তারা পারতেছে, আমরা কেন পারতেছি না? আসলে আমাদের সমস্যাগুলো কোথায়? আমাদের কিসের অভাব? ভিয়েতনামে কি অবস্থা গিয়ে দেখেন, পাহাড় আর পাহাড়, সব জায়গায় সবকিছু করতে পারে না। চাইলে আপনার বিশাল জমি থাকতে পারে, বিশাল বাড়ি করতে দেবে না। আমাকে ছবি আছে, যদি সুযোগ থাকতো আপনাকে দেখাতে পারতাম, বিশ্বাস হইতো আপনাদের যে আসলে তারা কিভাবে বড় হচ্ছে। আর প্রচুর অপচয় করি, আর প্রচুর সময় নষ্ট করি। আমাদের বেশিরভাগ সময় একজন আরেকজনের পিছনে লেগে থাকি আমরা। ও কেন উঠতেছে, আমি কেন উঠতে পারতেছি না, ওর বিরুদ্ধে লাগো, সমালোচনা করো, এগুলো করতে বেশিরভাগ সময় নষ্ট করে ফেলি আমরা। আমাদের অনেক সম্ভাবনা আছে। আপনারা যারা সিঙ্গাপুরে গিয়েছেন, ওখানে একটা সি বিচ আছে, সান্তোসা সি বিচ, যারা গিয়েছেন দেখবেন। এটা আর্টিফিশিয়াল সি বিচ, ট্রাক দিয়ে বালি নিয়ে এসে এই সান্তোসা সি বিচ তৈরি করা আছে। এই সি বিচে প্রতিদিন হাজার হাজার মানুষ, ফরেনাররা যায়, সেখানে এনজয় করে, খেলাধুলা করে, অনেক ধরনের অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে। এবং এই টুরিস্টদের কাছ থেকে আয় করেই সিঙ্গাপুর বিশ্বের সারা একটা সিটি স্টেট। অথচ আমাদের কিন্তু কি বলে যে সি বিচ আছে নাকি নাই? আছে। কেমন সি বিচ এটা? বিশ্বের সবচেয়ে বড় সি বিচ কোথায়, কোন দেশে আছে? বাংলাদেশ আছে। 152 দীর্ঘ, তাই না? 152 কিলোমিটার লংগেস্ট এবং বিউটিফুল সি বিচ। বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কোন দেশে আছে? 6000 স্কোয়ার কিলোমিটার, তাই না? এত সুন্দর। এইগুলাকে যে সাজাতে পারি, গড গিফটেড। আমাদেরকে ট্রাক দিয়ে সি বিচ তৈরি করা লাগবে না, আর্টিফিশিয়াল গাছ দিয়ে আমাকে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করতে হবে না, যেগুলা অন্য দেশে করে। এগুলোকে যে আমরা কাজে লাগাতে পারি। আমাদের জনসংখ্যা, আমাদের মানুষ এত মেধাবী, যেটা অন্য দেশ স্বীকৃতি দিচ্ছে। আমাদের ল্যান্ড, ভূমি ফার্টাইল, একটা বীজ ফেলে রাখলেই অটোমেটিক গাছ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সমস্যাগুলো কথা আমরা কেন ধরে নিতে পারছি না? আমাদের কোনো কিছুরই অভাব নেই, আসলে সবকিছু আছে। আমরা যদি একটু সবাই সচেতন হই, সবাই যদি একটু দেশপ্রেম উদ্বুদ্ধ হই, যেখানে অন্যায়, যেখানে অনিয়ম, যেখানে দুর্নীতি, সেখানে যদি আমরা সবাই একটু সজাগ হই, একটা কথা বলি, তাহলে কিন্তু আমাদের উন্নয়নগুলো, ডেভেলপমেন্টগুলো দ্রুত হবে। এখানে অনেক রাজনীতিবিদ আছেন, তাদেরকে বলবো আমরা যে আসলে আমাদের রাজনীতিবিদদের অনেক বড়, সবচেয়ে বেশি, অনেক বড় না, সবচেয়ে বড় রোল হচ্ছে তাদের। তারা যেন আমাদেরকে সঠিকভাবে এখানে পরিচালিত করে। রাজনীতিবিদরা যদি সঠিক হতে থাকে, তারা যদি আমাদেরকে রাইট থেকে রাখার চেষ্টা করে, তাহলে আমরা সরকারি কর্মচারী যারা আছে, আমরা কিন্তু রাইট থেকে থাকতে বাধ্য। কারণ আমার এমপি, আমার মন্ত্রী, আমার উপজেলা চেয়ারম্যান, সেই যদি দুর্নীতিবাজ হয়, সে যদি চাল গম মারা ধান্দা থাকে, আমি আর কত সৎ থাকবো? আমাকে তুমি মিস করে খাইতেছো, আমি কিছু খাই, তাই না? বিষয়টা এমনটা না? এই কারণে আমাদের লিডারশিপ আগে আসলে অনেস্ট হতে হবে, সৎ হতে হবে, তাহলে আমাদের আসলে উন্নয়ন হবে। তো আমরা প্রত্যেকে তো লিডার, শুধু রাজনীতিবিদদের লিডার তা না। আমার প্রত্যেকে যে যেখানে আছে, যিনি স্কুলের প্রধান শিক্ষক আছেন, কলেজের প্রিন্সিপাল আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, আমি জেলা হিসেবে আছি, আমরা যে যেখানে আছি প্রত্যেকে কিন্তু আমরা লিডার। আমাদেরকে কিন্তু একটু অনেস্ট হতে হবে, আমাদেরকেও একটু দায়িত্ব নিতে হবে সমাজের, দেশে। শুধু চাকরি করার জন্য চাকরি করা না, চাকরির বাইরে গিয়েও, বৃত্তের বাইরে গিয়েও একটু কাজ করা দরকার আমি মনে করি। আমরা সবাই যেটা করি, ডে টু ডে দায়িত্ব পালন করি। সকালে 9টায় আসি, বিকাল 5টায় চলে যাই। ফাইল সামনে আসলে সই করি, ফাইল না আসলে সই করি না, চলে যাই। কারণ আপনি খুঁজলে কিন্তু অনেক কাজ করতে পারেন। বৃত্তের বাইরে গিয়ে আমি অনেক কাজ করতে পারি, চোখের বাইরে গিয়ে অনেক অনেক কাজ করতে পারি। আমি করেছি আমার জীবনে, প্রচুর কাজ করেছি। এই যে সরকারের কাছ থেকে আমি 1 টাকাও নিইনি, পয়সা নিইনি। ইয়েস, জনগণকে সম্পৃক্ত করে, লোকাল রিসোর্স মোবিলাইজ করে মানুষকে সম্পৃক্ত। আমরা দেখবেন, আপনারা তো অনেকে জানবেন, আমরা তারুণ্য উৎসব করতেছি। তারুণ্য উৎসব আমরা এখানে প্রায় 22টা ইভেন্ট রেখেছি, ঠিক আছে? সরকার বরাদ্দ দিচ্ছে মাত্র 80,000 টাকা। এই টাকা দিয়ে আমার ইয়া হবে না, প্যান্ডেলটা হবে না, ঠিক আছে? তাহলে এত টাকা কোথায় পাচ্ছি? সরকার টাকা নেই। এক একটা ইভেন্ট এক একজনকে সম্পৃক্ত করে দিয়েছে, এক একটা সংগঠনকে সম্পৃক্ত করে দিয়েছে। মানুষ খুশি যে যাক, জেলা প্রশাসন আমার কাজ করতে পারতেছে, তারাই এটা অর্গানাইজ করে দিচ্ছে। সো মানুষকে মোটিভেট করা, আমার যার যেখানে কম্পিটেন্সি আছে, যার যেখানে কাজ করার সক্ষমতা আছে, তাদেরকে সেই জায়গায় নিয়ে এসে কাজ করানো, এটা হচ্ছে লিডারশিপ। সবসময় যে আপনাকে টাকা দিয়ে সবকিছু করতে হবে, সরকারি টাকা থাকবে, কোনো টাকা
আসবে তারপর কাজ করবো, বিষয়টা এমনটা না। আপনি আপনার অবস্থান থেকেও অনেক কাজ করতে পারেন, ছোটখাটো অনেক ইনোভেটিভ কাজ করা যায়। একটু উদ্যোগী হতে হয়। আমরা একটা ন্যায্য মূল্যে দোকান দিয়েছিলাম, আপনি দেখেছেন জেলা প্রশাসনের। হুম, ওইটা আমি দিয়েছিলাম। আমি কি করেছি, আমি শুধু একটা ওই যে ডেকোরেটরকে দিয়ে 2-3 হাজার টাকা দিয়ে একটা শুধু দোকান ঘর করে দিচ্ছি, একটা ব্যানার করে দিচ্ছি। ইয়াং ছেলেদেরকে ইনভলভ করে ফেলছে। তারা খুবই খুশি যে জেলা প্রশাসনের সাথে কাজ করতে পারছে। তারাই কৃষকের কাছে গেছে, সেখান থেকে সবজি টবজি নিয়ে আসছে ওদের নিজের টাকায়, আমি টাকাও দিইনি। ওরা বিক্রি করছে। যেখানে আলুর দাম যখন বাজারে 70 টাকা 75 টাকা, ওরা 55 টাকা বিক্রি করছে। যখন ধরেন যে একটা ফুলকপির দাম বাজারে 50 টাকা, ওরা ধরে 30 টাকা বিক্রি করছে। তারা 5 টাকা লাভ করছে। কৃষক কাছে 25 টাকা কিনছে, যে মধ্যস্বত্বভোগী পাইকার 25 টাকা বিক্রি করতো, ওরা এটা 5 টাকা লাগবে 30 টাকা বিক্রি করছে। তো এই যে ইয়াংদেরকে ইনভলভ করা, যারা মানে সোশ্যাল ওয়ার্ক করতে চায়, এদেরকে ইনভলভ করা, কাছে টানা, এই কাজগুলো আমরা সবাই করতে পারি। এই যে অনেক ভালো ভালো কাজ আমরা সবাই মিলে করলে আমাদের দেশটা দ্রুত উন্নতির দিকে যাবে। তো এরকম অনেক কাজ করা যায়। তো আমি আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আসলে এই দেশটা আমার, এই দেশটাকে তৈরি করার দায়িত্ব আমাদের। তো বারবারই আমরা দেখেছি যে আহ, আমাদের দেশে আন্দোলন হয়েছে, মুভমেন্ট হয়েছে, যখনই মানুষ দেখে যে তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে, তার যে সেবাটি পাওয়ার কথা সেটি সে পাচ্ছে না, তখনই মানুষ আসলে সংক্ষুব্ধ হয়, মাঠে নেমে যায়, সরকারের বিরুদ্ধে তা আন্দোলন করে। এখানে আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের যে ট্রেডিশনাল সিস্টেম সেবা দেওয়া, সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদের একটু পাবলিক সেন্ট্রিক হতে হবে, জনকেন্দ্রিক হতে হবে, মানুষের কাছাকাছি যাওয়ার, মানুষকে অ্যাক্সেস দেওয়ার এই সিস্টেমগুলো চালু করা দরকার। আপনি যারা উন্নত দেশে গেছেন, আপনারা দেখবেন যে একটা অফিসে গেলে পরে মানুষ দৌড়ে আসে, স্যার আপনাকে কে সাহায্য করতে পারে, স্যার হাউ ক্যান হেল্প ইউ, দৌড়ে আসে। আর এবার আমার তো এখানে তো উল্টো অবস্থা না, বাড়ি মারলেও টাকার কথা বলতে চান না। হ্যাঁ, তো আপনারা দেখ, আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের রিসেন্ট আগস্ট পরবর্তী সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের আচরণ কেমন, সন্তোষজনক না অসন্তোষজনক? তার শিক্ষকদের সাথে খুবই খারাপ ব্যবহার করছেন, তাই না? বিভিন্ন অফিস আদালতে যাচ্ছেন তারা, এটা কেন? অফিস আদালত যাবে ঠিক আছে, অফিস আদালত যদি খারাপ আচরণ করে, সেবা না দেয়, শিক্ষকের সাথে তো ভালো আচরণ করার কথা। অ্যাটলিস্ট শিক্ষকদের সাথে, যে শিক্ষক তাকে পড়াশোনা করায়, তাকে মানুষ করার জন্য চিন্তা করছে, ভাবছে, সেই শিক্ষকের বিরুদ্ধে কেন দাঁড়াচ্ছে? আমি একটা শিক্ষক সমাবেশ করেছিলাম আমার ডিসি অফিসে আসার পরে, বিভিন্ন উপজেলার স্কুল কলেজ সেখানে কি করেছিলেন আপনারা ছিলেন? ওখানে আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম বা বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যে এই যে ছাত্ররা আপনার সাথে এই যে আচরণ করছে, আপনাদের কেমন লাগছে? আপনারা বললেন স্যার খুবই খারাপ লাগছে। খারাপ যে লাগছে, এটার ক্রেডিট বা ডিসক্রিপশন কিন্তু আপনাদের, তারা যা করছে এটার ক্রেডিট আপনাদের। আপনার নিশ্চয়ই তাকে আপনার শিক্ষক হিসাবে, আপনাকে যেখানে যে জায়গায় আপনাকে নিজে নিয়ে যাওয়ার কথা ছিল আপনাকে তার সামনে, আপনি নিজেকে সেই জায়গায় সেইভাবে উপস্থাপন করতে পারেন না। আমরা দেখেছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসিদেরকে পদত্যাগ করার জন্য ছাত্র আন্দোলন করেছে। একই সময় আমরা দেখলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রেখে দেওয়ার জন্য ছাত্ররা আন্দোলন করছে, ঠিক কিনা? এটা কেন? নিশ্চয়ই ভিসি ছাত্রদের কাছে যে শিক্ষক হিসাবে, আদর্শ শিক্ষক হিসাবে তিনি নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আপনারা যারা এখানে আছেন, মুরব্বী যারা আছেন, বয়স্ক আছেন, আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময়, আমরা তো আমাদের শিক্ষকদের দেখলেই আমরা রেসপেক্ট করতাম। আর শিক্ষকের চোখে চোখ রেখে কথা বলবো, এটা কোনো কল্পনা করি না কিন্তু, ঠিক কিনা? আমরা শিক্ষককে ধমক দেব, তাকে চেয়ার থেকে নামাতে বাধ্য করব, বা এটা করবো, এটা কখনো ভাবিনি আমরা। এই যে অবক্ষয়গুলো হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাদের একটু চিন্তা করা দরকার। আমি প্রায় বলি যে এই যে জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, চীনের কথা, ভিয়েতনামের কথা বললাম, এই সমস্ত দেশের, তাদের তো শিক্ষা ব্যবস্থা আছে, তারাও তো পড়াশোনা করে, এবং বলা হয় যে জাপান হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট সিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। এখানকার মানুষ দেখা যায় যে তাদের কাজে কর্মে কখনো ফাঁকি মারে না, মিথ্যা কথা বলে না, ঠকায় না, ভেজাল দেয় না, অপরাধ করে না। এই মানুষগুলো কিভাবে তৈরি হচ্ছে, কে তৈরি করতেছে তাদেরকে?
আমি একবার কোরিয়াতে রাত্রে 12টার সময় নিচে নামছি হোটেলে, তো এখানে খুব সিরিয়াসলি সে ফ্লোর ওয়াশ করতেছে। ওরে বললাম যে ভাই চল বাইরে গিয়ে একটু আড্ডা মারি। বলছে নো নো, মাই জব ইজ মাই রিলিজিয়ন, আই ক্যান চিট উইথ মাই রিলিজিয়ন। আমার কাজটা হচ্ছে আমার ধর্ম, আমি আমার কাজের সাথে প্রতারণা করতে পারি না। সকালবেলা টোকিওতে আমি একটা দোকানের থেকে সবজি কিনে খেতাম, তো ওদিকে দুইটা ছোট ছোট বলের মধ্যে 5টা আলু, এটার দাম 100 টাকা, এটার দাম আবার 50 টাকা। ওই জিজ্ঞাসা করলাম যে এই আলুর দাম 50 টাকা, এটার দাম 100 টাকা, কারণটা কি? বলে এটা বাসি আলু, মানে গতকাল এটা বিক্রি করার জন্য ছিল, এটা বিক্রি হয়নি। বা টমেটো, ওইটা এটা হলো আজকের, আজকে সকালবেলা এটা ক্ষেত থেকে আনা হয়েছে। দেখেন অনেস্টি, দেখেন তার কালকের বাসি টমেটো বা আলু বা পটল পেঁয়াজ বাসি হয়ে গেছে, এগুলো আজকে তার দাম সে অর্ধেক কমাই দিচ্ছে। আমি হলে কি করতাম, দুইটা মিক্স করে দিয়ে বলতাম সব আজকের একদম টাটকা, ঠিক কিনা? এক দোকান থেকে একটা কোট কিনলাম, কোট, তো কেনার পর বলছে যে তুমি যে কিনলা এটা এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, মাইন্ডেড। আমি বলছি এটা মাইন্ডেড, এটা সেকেন্ড হ্যান্ড, আমরা এটা বাসা বাড়ি থেকে কালেক্ট করে এটা ওয়াশ করে এটা আমি এটা সাজায় রাখছি, তুমি এটা কিনবা কিনা চিন্তা করে দেখো। আমাকে বলতেছে কতটা অনেস্ট দেখেন। মানে সে আমাকে আমাদের দেশে হলে কি বলতো, ভাই ব্র্যান্ড নিউ, ঠিক আছে এটা কিনেন, এটা খুব ভালো, এটা বলতো। সে সত্য কথা আমাকে বলে দিল, আপনি কিনলে কিনলে, না কিনলে নাই। তার যে যে অনেস্টি, ইন্টিগ্রিটি, সততা, মানে এর কথা থেকে আসতেছে, কে শেখাচ্ছে তাকে? ওরা কি মানে আপনার কি মনে হয় যে তারা সৃষ্টিকর্তার ভয়গুলো করে, যে মরলে পড়ে দোজক ব্যস্ত আছে, আজরাইলের শাস্তি দিবে, এই ভয় করতেছে নাকি? ওদের দেশে তো 99.99%, 99.99, তারা সৃষ্টিকর্তা বিশ্বাসই করে না। এই যে সৃষ্টিকর্তা আছে, এটা আবার মরলে আবার পুনর্জীবিত করবে, বিচার করবে, দোজক ব্যস্ত আছে, এটা শুনে হাসে ওরা। আমি ফ্রাইডেতে নামাজ পড়তে যেতাম, তো আমার একটা ক্লাস 20 মিনিট মিস হয়ে যেত মেজ ইউনিভার্সিটিতে। কিন্তু আমার প্রফেসর জিজ্ঞাসা করতেছে, বলতেছে তুই ফ্রাইডে কোথায় যাও, আমার ক্লাসে লেট করে আসো। তাহলে আমরা এভরি ফ্রাইডে উইজ টু প্রে আওয়ার উইকলি প্রেয়ার। বলে যে ঠিক আছে, ক্লাসের পরে তোমার সাথে গল্প করবো। তো ক্লাস শেষ করে আমার কাটকাইছে, যে নামাজ পড়ে কি হবে? তুমি তো আমার বুঝাইলাম যে সৃষ্টিকর্তা আছে, তার কাছে যেতে হবে, তাকে হিসাব নিকাশ দিতে হবে, সেটা অর্ডার করেছে নামাজ পড়ার জন্য। তো বলে যে তুমি বিগ ব্যাং থিওরি পড়ো নাই? আমাকে বিগ ব্যাং থিওরিতে বোঝাচ্ছে পৃথিবী কিভাবে সৃষ্টি হচ্ছে, আল্লাহ তাল্লাহ বলতে কিছু নাই, এগুলো ভুয়া। এনজয় ইউর লাইফ, ঠিক আছে, এনজয় ইউর লাইফ। নামাজ পড়া কি দরকার? ঠিক আছে, যখন রোজা রাখা শুরু করলাম তো আরো সে অবাক হলো, তুমি না খায় থাকতেছ এত সারাটা দিন, কার জন্য, কি জন্য? হাউ ফানি, তার কাছে ফানি, ঠিক আছে। তো এই বিশ্বাস জাতির যে মৃত্যুর পরে কোনো জীবন নাই, কোনো হিসাব নিকাশ নাই, তাহলে তার তো পুরো জীবনকালটা যেমনে পারে তেমনি এনজয় করার কথা না? যারটা যেমনে পারবে, যার সম্পদ যেমনি ভক্ষণ করার কথা না? কারণ মনে তো শেষ, কারণ যে কদিন বেঁচে আছে, যার সম্পদ যেভাবে গ্রাস করা যায়, যেভাবে এনজয় করা যায়, এনজয় করার মনে তো শেষ। এরকম হওয়ার কথা ছিল না, উল্টাটা। কেউ মিথ্যা কথা বলেন না, কেউ ঘুষ খায় না, কেউ কাজে ফাঁকি দেয় না, কেউ ভেজাল মিশায় না, মানে আপনাকে সাহায্য করার জন্য পাগল। কেন? উত্তর দেন। তাদের শিকার কে দিচ্ছে? তাদের কাছে করার নাই, বাইবেল নাই, গীতা নাই, কোত্থেকে তারা লেসন গুলো পাচ্ছে? ওই যে শিক্ষক। আমার মেয়েটা জাপানিজ স্কুলে যেত 2 বছর, আমি তো স্কুলে তাকে নেওয়ার জন্য যেতাম, নেওয়ার জন্য আবার যেতাম, দেখতাম তাদের কারিকুলাম গুলো, মানে তাদের যে শিক্ষণ সিস্টেম, পদ্ধতিগুলো। ওরা 6-8 বছর 9 বছর পর্যন্ত কিছুই পড়ে না, শুধু আলফাবেট গুলো পড়ে, এরপরে কিছুই পড়ে না। যেটা পড়ায়, যেটা শেখায়, সেটা হচ্ছে মানে মরাল এডুকেশন গুলো, জীবনবোধ, কিভাবে আচরণ করতে হয়, দেশপ্রেম, হ্যাঁ, এটিকেট, ম্যানার। আমাদের এখানে ধরেন যে মেট্রো রেলে যারা চড়ছেন, ঢাকায় চড়ছেন কেউ মেট্রো রেলে, দেখবেন যে ট্রেনে উঠে কি চিৎকার করে কথা বলতেছে, এই ভাই কি খবর, কোথায় আছিস, এদিকে আইসে হাবি যাবি। কেউ দেখে আমার পাশে বসে আবার মোবাইলে সিনেমাও দেখতেছে, নাটক দেখতেছে, গান শুনতেছে জোরে জোরে। কতটা বেয়াদব! শিখাই না আমরা তাদেরকে এগুলো আসলে। আপনি জাপানে যান, আমি 2 বছর ছিলাম, বিলিভ মি, যে কোনোদিন করে কার মোবাইল রিংটোন শুনিনি আমি। আমরা যে মসজিদে যাওয়ার সময় নামাজ পড়ার আগে মোবাইলটা সাইলেন্ট করে রাখি, আর ট্রেনে ওঠার আগে, বাসে ওঠার আগে মোবাইলটা সাইলেন্ট করে ফেলি, কারোর জন্য ডিস্টার্ব না হয়, সাউন্ডলেস করে রাখি। এবং ফোনে মোবাইল কখনোই তারা পাবলিক প্লেসে, পাবলিক ট্রান্সপোর্টে কখনোই তারা ডিভাইস রিসিভ করে না। এই শিক্ষাগুলো তার কথা থেকে পাইছে।
তাই শিক্ষকরা তাদের শিখেছে। তাদের এডুকেশন সিস্টেমটা এরকম আসলে তাদের, যে তাদেরকে এমনভাবে তৈরি করে যে বড় হয় তারা মিথ্যা কথা বলবে, ঠকাবে, ভেজাল দিবে, ঘুষ খাবে। দেখেন ডিমান্ড। আমরা যারা এখানে সরকারি কর্মচারী আছি বা যারা এখানে আছি, আমরা নিজ অফিস ছাড়া নিশ্চয়ই বিভিন্ন অফিসে, সরকারি অফিসে আমরা সেবা নিতে চাই, তাই না? নাকি জানেন কেউ কোনোদিন? পাসপোর্ট অফিস বা বাচ্চাকে ভর্তি করার জন্য বা কোনো হসপিটালে অথবা আহ সমাজসেবা অফিস, ভূমি অফিস গেছেন না, নাকি জান নাই? গেছেন। গিয়ে দেখবেন যে আপনার কেমন ব্যবহারটা পান। আমাদের যে সহকর্মী যারা এখানে আছে, অ্যাটলিস্ট যে পিয়নটা আছে আমাদের, সেও তো কিন্তু মিনিমাম 8 পাস বা এসএসসি পাস। আমরা 8 পাস চাই, বাট মাস্টার ডিগ্রি পাস। এখন পিওর সব মাস্টার ডিগ্রি পাস। আপনি দেখেন গিয়ে আপনার এই ছেলেটা আপনার সাথে কিরকম ব্যবহার করে, আপনার কিভাবে অ্যাড্রেস করে, বলে কিনা স্যার আসসালামু আলাইকুম, স্যার স্যার কোথেকে আসছেন স্যার, স্যার আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, স্যার একটু প্লিজ বসেন, স্যার একটা মিটিং আছেন, অথবা স্যার একটু পরে আপনাকে ডাকবেন, বলে এইভাবে। এই ভাই কোথেকে আসছেন, একটু পরে আসেন। হ্যাঁ, ধমক দিয়ে কথা বলেন না, অথবা কথা বলতে চান আপনার সাথে, আপনি খুব ইতস্তত বোধ করেন। বা কোনো একটা সরকারি অফিসে সেবা নিতে যাবেন, আপনি আগে থেকে চিন্তা করেন যে ওই অফিসের যে অফিসার বা বস আছে, তাকে কাকে দিয়ে ফোন দিয়ে যাওয়া যায়, কেউ চিন্তা করেন না? অথবা কেউ পরিচয় দেন যে, স্যার আমার কিন্তু অমুক ভাই অমুক জায়গায় আছে স্যার, আহ, বাবুকে স্যার আপনার মানে ফোন করার কথা স্যার, স্যার উনি একটু ফোন স্যার আপনার সাথে কথা বলবে স্যার। এরকম করি না আমরা? সেগুলো কেন করি, কেন বলি এগুলো? কারণ মনের মধ্যে কাজ করে, ভয় করে যে আসলে আমার সাথে ভালো ব্যবহার করবে কিনা, সেবাটা পাবো কিনা, না বললে মানে সেবাগুলো পাওয়া যাবে না, ঠিক কিনা? তো এই যে ছেলেটা 8 পাস, 9 পাস, মেট্রিক পাস, মাস্টার ডিগ্রি পাস, যে পিওনের দায়িত্ব পালন করছে, সে আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না, সে ভালো অ্যাড্রেসটা করতেছে না, এটা ক্রেডিট কার্ডটা কার আসলে? শিক্ষকদের। আপনারা এত কঠিন কঠিন জিনিস শেখান, এত বই পুস্তক, এত কঠিন ম্যাথস, ইংলিশ, হিস্ট্রি, ইকোনমিক্স, হ্যাঁ, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, কত কিছু শেখায়, অ্যাড্রেসিংটা শেখায় না। যা সে পড়ে আসছে তাকে যদি জিজ্ঞাসা করেন তোমার 8 9 সিলেবাস কি ছিল, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ কি কি ছিল, কয়টা চ্যাপ্টার ছিল, সিলেবাস কি ছিল, কিছু বলতে পারবে? আপনি পারবেন? আমি পারবো? আমাকে যে আপনাদের যে অ্যালফাবেট জিজ্ঞাসা করি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, অনেকে বলতে পারবেন না, টু দা পয়েন্ট বলতে পারবেন, অনেকে মিসিং করবেন, আমি 100% কনফার্ম। কেউ বুখায় দিয়ে বলতে পারবেন যে 100% বলতে পারবেন, এবং যে লাইন উল্টাপাল্টা হবে অথবা মাঝখানে একটা ছুটে গেছে, অনেকের হবে এটা। কিন্তু তার মানে হচ্ছে যে এই যে আমরা যা শিখছি, যা পড়াশোনা করছি, এটা ঠিক আছে জীবন চলার জন্য, ওকে, বাট আমার যেটা দরকার ছিল আসলে, যেটা দরকার, যেমন আপনার জাপানে দেখেন ইন্টারমিডিয়েট পাস করার পর সবাই গভর্নমেন্ট জবে ঢুকে যায়। অনার্স মাস্টার যারা করে শখের বসে করে, কারণটা কি? যে দেশ চালানোর জন্য, অফিস চালানোর জন্য ইন্টারমিডিয়েট পড়াশোনা করে আসলে যথেষ্ট। এরপর শখের বসে তারা অনার্স মাস্টার্স পিএইচডি করে। যেটা দরকার সেটা হচ্ছে তাকে ভালো মানুষই তৈরি করা, ওয়েল বিহেভ, দেশপ্রেম, ডেডিকেশন, কমিটমেন্ট টুয়ার্ডস হিজ জব। এই জিনিসগুলো যে শেখাতে পারতাম, তাহলে আমরা কিন্তু আজকে এই যে আমাকে আমার ছাত্ররা চেয়ার থেকে তুলে দিত না, বা কোনো অফিসে যেতে ভয় পেতাম না, অন্তত কি অন্তত কমফোর্ট ফিল করতাম না। আমার সাথে স্টাফটা সে ওয়েল বিহেভ করবে, সে ওয়েল রিসিভ করবে আমাকে, সে ভালোভাবে তো বলবে যে আসলে সমস্যাটা কোন জায়গায়, কেন সমাধান হচ্ছে না, আমার আবেদনটা কোন জায়গায় আছে, কয়দিন পরে পাবো, আদৌ পাবো কিনা, এই তথ্যটা সঠিকভাবে পাবো তো। এই বিশ্বাসটুকু নিয়ে আমরা কোনো সরকারি অফিসে যেতে পারি না। এক্ষেত্রে আমাদের শিক্ষক যারা আছেন, শিক্ষা কর্মকর্তা যারা আছেন, তাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। এই জায়গাগুলোতে একটু আপনারা হিট করেন, একটু কথা বলেন, বাচ্চাদেরকে যতটা না আপনারা এই পুঁথিগত বিদ্যা পড়াবেন, তার বাইরে গিয়ে একটু মরাল এডুকেশনটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই উপকৃত হব। তো আমি আর কথা না বাড়ি, অনেক কথা বলেছি। আমরা সবাই মিলে এক সুন্দর একটা দেশ তৈরি করতে চাই, সুন্দর সমাজ তৈরি করতে চাই। এক্ষেত্রে আপনারা প্রত্যেকে যারা এখানে আছে, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে রেসপন্সিবল, প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য, সমাজের জন্য। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে অনেস্টির সাথে, ইন্টিগ্রিটির সাথে, কমিটমেন্টের সাথে আমরা কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু ফাঁকি না মারি। আমার কাছে প্রচুর কমপ্লেন আসে, ছাত্ররা কমপ্লেন করতেছে শিক্ষকের বিরুদ্ধে, খুবই কষ্ট লাগে আমার কাছে। স্যার আমাদের স্কুল তো ঠিক মতো ক্লাস হচ্ছে না, স্যাররা ঠিক মতো আসতেছেন না, স্যার স্কুল তো আগে ছুটি হয়ে যাচ্ছে, সব ক্লাস তো হচ্ছে না। এই গত অক্টোবর নভেম্বর প্রচুর কমপ্লেন পেয়েছি আমি। এটা কেন হবে? তাহলে যেই স্টুডেন্ট তার ছাত্র টিচারের বিরুদ্ধে, শিক্ষকের কমপ্লেন করে, তার মনের মধ্যে কাজ করে যে স্যার তো ভালো না, স্যার তো ভালো পড়ায় না, স্যার তো ফাঁকিবাজ, তাহলে এই ছাত্র তার শিক্ষককে কিভাবে রেসপেক্ট করবে, বল কেন রেসপেক্ট করবে? তার তো যদি কষ্ট, অন্তত ছাত্রদের সামনে তাকে সেভাবে উপস্থাপন করা উচিত। আমি যদি স্মোকিং করি, আমি লুকা করবো, আমি ছাত্রের সামনে কেন কেন কথা বলবো? আমার যে ফোনে কথা বলার প্রয়োজন হয়, ফোন আসছে একটা,
তাহলে আমি বলবো, বাবা তোমরা একটু ওয়েট করো, খুব যদি গুরুত্বপূর্ণ হয় আমি 2 মিনিটের জন্য আসতেছি, আপনি বাইরে গিয়ে কথা বলেন। হয়তো পরীক্ষা ক্লাস চলতেছে, পরীক্ষা হচ্ছে, এর মধ্যে আপনি চিৎকারের কথা বলতেছেন। তো বাচ্চাদের তো পরীক্ষা হলে ডিস্টার্ব হচ্ছে, তারা কিন্তু কিছু বলছে না আপনাকে, বাট মনে মনে বিরক্ত হচ্ছে, ছাত্রদের কথা বলছে ফোনের মধ্যে। এগুলো আমরা শিখি না, শেখাইও না। তো এগুলো অনেক এটিকেট ম্যানার আছে, এটা বলতে অনেক সময় লাগবে। তো এগুলো আমরা একটু যেন অর্জন করার চেষ্টা করি। আমি যেন আমার স্টুডেন্টদের কাছে যেন আইডিয়াল হয়, আদর্শ হয় সব ক্ষেত্রে। আপনি স্কুলে একরকম, বাইরে গিয়ে আরেকরকম না, সব জায়গায় সমাজের মানুষের মধ্যে যেন এই বিশ্বাসটুকু জন্মায় যে উনি হচ্ছে আমাদের শিক্ষক। শিক্ষক মানে সব ক্ষেত্রে শিক্ষক। আমরা ছোটবেলায় এটা দেখেছি, যে কোনো সমস্যা হলে মাস্টারের কাছে যাও, মাস্টার সাহেব যেটা বলবে ওইটাই হবে। এই বিশ্বাসটুকু আপনাদের আবার অর্জন করতে হবে। সকল সমস্যার সমাধান, পরামর্শ অ্যাটলিস্ট শিক্ষকদের কাছে পাওয়া যাবে। সেই আস্থাটুকু, সেই আদর্শটুকু আপনাদেরকে একটু অর্জন করতে হবে। এই জায়গাটা মারাত্মক অবক্ষয় শুরু হয়েছে, এই জায়গাটা আমাদের রেগুলেট করা দরকার, তাহলে আমাদের সামনে আরো অনেক ভয়াবহ পরিস্থিতি ফেস করতে হবে। তবে কথা না বাড়াই, আমি আপনাদের কিছু কথা শুনবো, যদি আপনার দিক থেকে কোনো বক্তব্য থাকে, আমার অবস্থান থেকে যদি কোনো আহ, কাজ করার সুযোগ থাকে, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা ফ্লোর ওপেন করে দিচ্ছি, আপনারা যে বলতে চান আপনারা। প্রশাসক মহোদয় অত্যন্ত